কাল ধরে আছেন অধ্যাপক কানুবালা। আমরা জানি যে বর্তমান ক্রাইসিসের সময় আমাদের ঘরে থাকার যে চূড়ান্ত নির্দেশ আছে, চূড়ান্ত আমাদের প্রক্রিয়ার মধ্যে ঘরে থাকার বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একেবারেই কাজ না থাকলে যেন আমরা বাইরে না বেরোই। এই অবস্থায় ফ্যামিলি ফিজিশিয়ানসদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত আমাদের জনগণকে একটা নিশ্চিত জীবন পাশাপাশি দৈনন্দিন কাজ করা এবং আমাদের এই কোভিড ক্রাইসিস থেকে দূরে থাকা, এ ব্যাপারে ছোট্ট করে বক্তব্য রাখার জন্য অধ্যাপক কানুবালাকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক কানুবালা। ধন্যবাদ। আমি ভূমিকায় না যে সরাসরি কথা সময় বাঁচানোর জন্য কথাতে যাচ্ছি, দুটা তিনটা কথা বলবো, বেশি কথা বলার সুযোগ নেই। এক হচ্ছে যে ফ্যামিলি ফিজিশিয়ানরা হচ্ছে ফ্রন্ট লাইন ফাইটার, সোলজার, ফ্রন্ট লাইন। বাংলাদেশে 1 লক্ষের মতন রেজিস্টার্ড ডক্টর আছে, ডাক্তার আছে এর থেকেও বেশি। বিএমডিসি তে 1 লক্ষের মতন রেজিস্টার্ড আছে। গভর্নমেন্ট ডক্টর মোর অর লেস অ্যারাউন্ড 25,000, আর বাকি সবাই নন গভর্নমেন্ট, নন ইনস্টিটিউশন। আমরা ধরে নেই যে প্রায় সবাই ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস করে এবং বাংলাদেশে যে ব্যাপক জনগোষ্ঠীকে তারাই সেবা দেয়। তো এখন এদের কাছ থেকে এরা তো ঘরেও বসে থাকতে পারতেছে না, পেশেন্টের কাছেও যেতে পারতেছে না। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরো দুটা কথা বলতে চাই। এক হচ্ছে যে কারা খুব ভালনারেবল, এই কোভিড-19 ভালনারেবল কারা? দুটা গ্রুপ। এক হচ্ছে যারা অ্যাবভ 50 বছরের উপরে যারা, তারা হচ্ছে ভালনারেবল। আর আরেকটা গ্রুপ হচ্ছে তারা যে কোনো বয়সে উইথ কোমরবিড, তার সাথে অন্যান্য সমস্যা যাদের আছে, তারা খুব ভালনারেবল। এটা একটা ডাটা দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমেরিকার একটা ডাটা আছে যে তাদের অ্যাবভ 60 যত লোক, টোটাল তাদের যত লোক মারা যাচ্ছে, তার ভিতরে 8 in 10 জনের ভিতরে 8 জনের বয়স হচ্ছে 60-র উপরে। বাংলাদেশের ডাটা কি? বাংলাদেশের ডাটাটা ঠিক এরকম না, তবে কাছাকাছি। বাংলাদেশের ডাটাতে বলতেছে অ্যাবভ 60 হচ্ছে 40%, টোটাল যে ডেথ হচ্ছে তার 40% হচ্ছে অ্যাবভ 60। কাজে বয়স একটা বিশাল ব্যাপার, এই বয়সটা কিন্তু দুভাবে এফেক্ট করছে। এক হচ্ছে যারা পেশেন্ট এবং যারা ডক্টর। আপনারা যদি দেখেন বাংলাদেশে প্রায় অ্যারাউন্ড 65-70 ডক্টর মারা গেছে। আমি মোটামুটি এদের দেখলাম, এদের ভিতরে বেশিরভাগ হচ্ছে অ্যাবভ 60 এবং বাকি যারা আছে তারা অ্যাবভ 50-র নিচে খুব কম। কাজে এই ধরনের ডাক্তাররাই কিন্তু আপনার মারা যাচ্ছে। পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম। এটা আমাদের খুব ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে কোমরবিডিটির ভিতরে অনেক কিছু আছে, তার ভিতরে কিন্তু আমাদের এই ক্যান্সারটা হচ্ছে কোমরবিডিটির ভিতরে একটা মেইন জিনিস। বিশেষ করে ক্যান্সারের যারা আপনার ট্রিটমেন্ট পাচ্ছে, তারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের জন্য খুবই সমস্যা। তাদের চিকিৎসা ছাড়াও তারা বাঁচতে পারবে না, চিকিৎসা নিতে গেলেও তাদের সমস্যা। তো সেসব ক্ষেত্রে আমরা বোধহয় এই ধরনের ওভার টেলিফোন, আবার দেখেন ক্যান্সারের যারা চিকিৎসা দিচ্ছেন সবাই হাই স্যারের মতন অত সিনিয়র না হলেও বাকি যারা, তারাও কিন্তু 60, অ্যাবভ 60, অ্যাবভ 60। কাজেই আমার সাজেশন থাকবে যে তাদেরও অনলাইন, যতটা অনলাইন ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, তাদের সাজেশনটা দিলেই কিন্তু পেশেন্ট যথেষ্ট ভালো থাকবে। এই একটা জিনিস। আর একটা কথা আমি একটু জাস্ট টাচ করে তারপরে আমি শেষ করবো, বেশি সময় নেওয়া যাবে না। এর থেকে উত্তরণের উপায়টা কি? আমরা যেহেতু ডাক্তার এবং সায়েন্টিস্ট, আমরা সায়েন্সের বাইরে কিন্তু কোনো চিন্তা আমাদের মাথায় আসে না। আমরা সবকিছুই সায়েন্সের ভিতরেই থাকতে চাই। কিন্তু এই উত্তরণের জন্য খুব ক্লিয়ার কাট আপনার রিকমেন্ডেশন বা ক্লিয়ার কাট কথাবার্তা আছে। সেটা হচ্ছে মোর দ্যান 50% এই উত্তরণের উপায় থাকবে পলিটিক্যাল এবং সোশ্যাল। এই পলিটিক্স এবং সোশ্যাল যারা ম্যানেজ করছে তারা হচ্ছে মোর দ্যান 50%, আর অলমোস্ট 50% হচ্ছে সায়েন্টিফিক।
কি করবে বা সোশ্যাল কি করবে এটা তাদের একটা ব্যাপার, ওই বড় জিনিসটার ভিতরে আমি যেতে চাচ্ছি না। আমি আমাদের সাইডে থাকি যে সাইন্টিফিক্যালি আমরা কি করতে পারি। এর ভিতরে তিনটা জিনিস। এক হচ্ছে ভ্যাকসিন। এইসব মহামারী থেকে উত্তরণ একটা বড় উপায় হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনটা খুব চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো বের হয় নাই, এই একটা আমাদের শর্টকামিং। 2 নম্বর হচ্ছে মেডিসিন। এই কোভিড-19 এর ডেফিনিট মেডিসিন বের হয় নাই। দুটা একটা যা দেখা যায় তার ভিতর ডেক্সামেথাসিন, এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনার মর্টালিটি কমে কিছু সার্টিন গ্রুপে। এটা আমরা যারা চিকিৎসার ভিতরে আছি তারা এটা আরো ভালো করে আমাদের দেখে নিতে হবে যে কাদের দিব কাদের দিব না। কিন্তু সেটাও কিন্তু এই ভাইরাসের এগেনস্টের ওই চিকিৎসা না। এবং 3 নম্বরে হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট। এই হাসপাতাল বলেন, এই টেস্ট বলেন, এটা সেটা বলেন, এর ভিতরে এই টোটাল এই যে সায়েন্টিফিক সাইডটা যারা ম্যানেজ করে এর ভিতরে রিসার্চার আছে, ডাক্তার আছে, নার্স আছে। আপনি এইভাবে দেখতে সুইপার পর্যন্ত আরো নিচে যারা আছে সবাই কিন্তু এই টোটাল সিস্টেমের অংশ। তার ভিতর ডাক্তার হচ্ছে একটা পার্ট। ডাক্তারদের ভিতরে 70 অলমোস্ট 70 এরা মারা গিয়েছেন, এই মানে সিনিয়র যারা। আর একটা জিনিস একটুখানি আমরা টাচ করে নিই। আমরা ধরেন আমরা যারা সায়েন্স নিয়ে কাজ করি, আমরা যারা ডাক্তার, আমাদের মাইন্ডও কিন্তু একটু টানেল মাইন্ডেড। আমরা সবাই সব জায়গা সব সময় বলে যাচ্ছি টেস্ট টেস্ট টেস্ট, এবং এটা নিয়ে আমরা গভর্নমেন্টকে এবং সবাইকে আমরা এখন বলেন বাংলাদেশের 18 কোটি লোককে কি টেস্ট করা সম্ভব? সম্ভব, আমি মনে করি সম্ভব। গভর্নমেন্টের জন্য 18 কোটি লোককে টেস্ট করা কোনো ব্যাপারই না। 1000 টাকা করে যদি আপনার কস্টিং হয় 18,000 কোটি টাকা লাগবে। বাংলাদেশ গভর্নমেন্টের জন্য 18,000 কোটি টাকা কোনো ব্যাপারই না। কিন্তু কেন করছে? এই সাবকন্টিনেন্টে অন্যের কথা ধরেন, ইন্ডিয়াও কি করছে? ইন্ডিয়াও করছে। পাকিস্তান করছে? পাকিস্তান করছে। তাহলে করছে না কেন? এই যে 18 কোটি লোককে আজকে টেস্ট করলে যে পরিমাণ কোভিড-19 পজিটিভ বের হবে, এই লোকগুলো কিন্তু ক্র্যাশই হয়ে যাবে। আমাদের কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য? নাই। তাহলে যে একটা বিরাট কেওস, সেই কেওসের কারণে দেখা যাবে যে লোকজন মারা যাচ্ছে। আপনি বলতে পারেন যে এটা সাবকন্টিনেন্টের চেহারা, অন্য জায়গার চেহারা কি? অন্য জায়গার চেহারা আরো ভয়াবহ। আমেরিকায় যদি ধরেন, আমেরিকায় দেখা যাবে যে প্রায় আপনার 8 জন, শতকরা 8 জন, একটু ভুল হইতে পারে আমার, শতকরা নাকি আর হাজারে 8 জনের আপনার টেস্ট করতে। বাংলাদেশের কয়জনকে করতে? বাংলাদেশ কিন্তু আরো বেশি করতে। স্যার আমরা অন্যদের কাছে একটু সংক্ষেপে যদি বলেন স্যার। হ্যাঁ, কাজেই এই যে টেস্ট বলে আমরা মাথা খারাপ করতেছি, আমরা যারা সায়েন্টিস্ট, যারা ডাক্তার, তাদের আর চিন্তা ভাবনা করে আমাদের দেশের টেস্ট আমেরিকা থেকেও বেশি হচ্ছে, ইউরোপ থেকে বেশি হচ্ছে, চায়না থেকে কম হচ্ছে। এবং এই যে টেস্ট বেশি করতে হলে এই যে আমরা মাথা খারাপ করে দিচ্ছি, পাবলিকেরও কিন্তু মাথা খারাপ করে দিচ্ছি। যাতে আমার মনে হয় সামগ্রিকভাবে এই জন্য চিন্তা করে আমরা ডাক্তার যারা, আমরা এই যে যখন জুম করবো আমাদেরও আর একটু ডেফিনিট কথাবার্তা বলবো। না হলে এইগুলো দেখা যাবে সবাই দেখতেছে, এগুলো দেখা যাবে যে উপকারের থেকে ক্ষতিটা বেশি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনি আপনার বক্তব্য রাখলেন। এবং এই পর্যায়ে আমরা যেহেতু বাইরের অতিথি, বিশেষ করে আমাদের এখানে আছেন ইউএসএ প্রতিনিধি আছেন, আমি স্যারের কাছে অনুরোধ করব যে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যে খবরাখবর আমরা পাই, তাও আপনারা উপস্থিতি শুনতে চাচ্ছি যে ওখানে আপনারা কিভাবে এগুলোকে সামাল দিচ্ছেন এবং কোন উপদেশ আছে কিনা আমাদের বাংলাদেশের জন্য। আমি বলবো, জি প্লিজ। আমি অ্যাকচুয়ালি আসলে আমি সাংবাদিক মানুষ, আপনাদের এখানে তো সবাই ডাক্তার। তো আমি আপনাদের বাংলাদেশে আমরা মিডিয়াতে যা দেখি আর কি, দেখার পরে যে বিষয়টা হলো আমাদের বাংলাদেশে আসলে আরও মানুষকে সচেতন করে তুলতে হবে আর কি। তারা আসলে বিষয়টা এত মিডিয়াতে দেখে যে মানুষ মারা যাচ্ছে, তারপরেও মনে হয় যেন সেইভাবে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না। তো এই বিষয়টাকে কিন্তু আসলে এটা খুবই কঠিন রোগ, খুবই প্রাণঘাতী রোগ। এই জন্য সবাই যেন এই বিষয়টা একটু নিয়মগুলো মেনে চলে, চেষ্টা করে যেন
অন্তত সাবধানতার সাথে থাকার জন্য চেষ্টা করে। আর বাংলাদেশের যে ডাক্তার ভাইরা যে ভূমিকা রাখছেন সেটা আসলে অনেক, যে আমাদের যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে আসলে যখন বেশি রুগী হয়ে গিয়েছিল তখন কিন্তু হসপিটালেও কিন্তু অনেক রুগী যায় নাই, যেন এমন একটা কথা শোনা গিয়েছিল যে হসপিটালে গেলে আরও করোনা রুগী আরও বেশি আক্রান্ত হয়ে যায়। তো এই জন্য অনেকে কিন্তু যার যখন অনেকে কিন্তু যে আপনারা যে টেস্টের কথা বলছেন, আমরা যে মিডিয়াতে দেখি টেস্টের জন্য বিরাট লাইন দিচ্ছে, মানে এই যে বিষয়গুলো আসলে টেস্ট করার পর রেজাল্টটা কী হবে, টেস্টটা করাইলো পজিটিভ হলো কী হবে। কিন্তু এই জন্য মনে হয় যে টেস্টের থেকে যে বিষয়টা বেশি আমার ধারণা যে সেটা হলো যে যারা এই সিমটমগুলো দেখবে তারা যেন নিজেরা আলাদা থাকে, বাসায় থেকে এই যে বিষয়গুলো রয়েছে যে যেহেতু এখনও করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয় না, ওষুধ নেই, সেই হিসাবে জ্বরের কন্ট্রোল করার জন্য ডাক্তারদের যে টেলিমেডিসিন সেই সেবাটা নিয়ে বাসায় থাকাটা, একটু আইসোলেশনে থাকাটাই মনে হয় ভালো। কিন্তু যদি টেস্টের জন্য দৌড়ায়, একটা লোক দেখা গেল যে তার সামান্য একটু উপসর্গ আছে, সে টেস্টের জন্য হন্য হয়ে ঘুরছে, কিন্তু এখানে গিয়ে দেখা গেল যে সে আসলে আরও বেশি তার অবস্থা খারাপ হয়ে গেল। তো এই জন্য তারা বেশিরভাগ যে বিষয়টা যে নিজেরা যদি বাসায় থেকে যারা যখন এই সিমটমটা দেখা দেয় তখন বাসা থেকে যদি তারা এই ইয়েটা নেয়, এই ট্রিটমেন্টের মতো ডাক্তারদের সাথে যোগাযোগ রাখে, হসপিটালে গিয়ে দৌড়াদৌড়ি না করে যখনই যাবে, ডাক্তাররা সবাই বলেন যে বিশেষজ্ঞরা বলেন যে যখন তার শ্বাসকষ্টটা দেখা দেবে তখনই হসপিটাল যাওয়া মানে উচিত হবে। এখানেও আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে যখন শ্বাসকষ্টটা মানে নিয়ন্ত্রণ নেই তখন কিন্তু হসপিটালে অনেকে গিয়ে হসপিটাল তখনই যেতেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আর সামান্য একটু জ্বর, মাথা কাশি ইত্যাদি হলে কিন্তু কেউ কিন্তু হসপিটালে যায় নাই। বাংলাদেশে আমরা যেমনটা শুনি যে ডাক্তারের কাছে যেভাবে দৌড়াদৌড়ি করে টেস্টের জন্য, এই বিষয়টা আসলে সবাই একটু আপনারা বাসায় থাকা, বাসায় যে ট্রিটমেন্টটা নেওয়া সে বিষয়ে একটু পরামর্শ দিবেন, তাহলে আইসোলেশনে থাকাটা, ওই রোগীদের সংস্পর্শে না যাওয়া, এই বিষয়টা মানে একটু গুরুত্ব দিলে আরো ভালো হবে আর কি আমার যে ধারণা। অনেক অনেক ধন্যবাদ। অনেক একেবারে মূল কথাগুলোই আপনি বলেছেন। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যাতে আমরা সবাই বাসায় থাকি সেদিকে আমাদের নজরটা দিতে হবে, এবং সামান্য উপসর্গ থাকে বাসায় থেকে যেন আমরা চিকিৎসা নিই। এটি আসলে বর্তমানে সর্বজন স্বীকৃত একটি প্রধান পন্থা। যখন আমাদের 80% মানুষ দ্রুতই সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে বাসায় থেকেই, সুতরাং বাকি 20%-এর মধ্যে একটু বেশি যারা সমস্যায় পড়বে তারাই হাসপাতালে যাবে। এটি নিশ্চয়ই প্রয়োজনীয়। আপনি সবাই যেভাবে বলছেন, আপনি সেভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আশা করি আমাদের দর্শক শ্রোতার মধ্যে যারা শুনছেন তারাও এটি প্রতিপালন করবেন। আমরা একটা জিনিস দেখেছি যে সরকার এবং বেসরকারি সংস্থা ঐক্যবদ্ধভাবে এই ধরনের ক্রাইসিস মোকাবেলার জন্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে সামাজিক সংস্থাগুলো তো অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করছে, এটি ঠিক, কিন্তু কখনো কখনো খুব বিচ্ছিন্ন ভাবে আমরা সেটি করছি। আমরা আরো একটু একত্রিত ভাবে করতে পারি কিনা। আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিন থেকে সমাজ উন্নয়নমূলক কাজের সাথে জড়িত, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে তো জড়িত বটেই, দীর্ঘদিন থেকে বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে আমাদের কার্যকরী পরিষদে আছেন ডক্টর ফিরোজা বেগম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো খুব অল্প কথায় যে এই পর্যায়ে সামাজিক সংগঠনগুলো, শুধু বাংলাদেশ ক্যান্সার সোসাইটি না, অন্যান্য সামাজিক সংগঠনগুলো যে কাজ করছে, কিন্তু আরো ঐক্যের প্রয়োজন আছে কিনা, যাতে দ্রুত আমাদের লোকজনের প্রতি আমাদের যে লকডাউন বা ঘরের ভেতরে থাকা, এই বিষয়গুলো যেন একটু বেশি নজর দেয়। ডক্টর ফিরোজা বেগম, প্লিজ, খুব সংক্ষেপে। আপা আমার কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ, প্লিজ। আপনি আপনার মাইক থেকে আনমিউট করা আছে? জি, বলেন বলেন। আপা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপা বলেন বলেন, এখন শোনা যাচ্ছে, বলেন। আমার প্রশ্নটা কি আপনি শোনা শুনছেন? যাচ্ছে? জি, শোনা আমি যাচ্ছে। শুনতে পাচ্ছি। বলেন বলেন। প্রথমে সবাইকে একটু ধন্যবাদ জানাই। এই একটা সংকটময় মুহূর্তে আমরা যেটা তৈরি মানে অর্গানাইজ করতে পেরেছি, এই এটা যারা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। কারণ বৃষ্টি হলে সেটাকে তো আর আমরা
রোধ করতে পারবো না, কিন্তু বৃষ্টিকে কিভাবে সেটা থাকতে পারবো, কিভাবে সেটাকে মোকাবেলা করতে, সেটাই আমাদের কারণ কোন অসুখ বিসুখ হলে তার আগে প্রতিকার, আবার যে হয়েই যায় তার প্রতিরোধ, এগুলো বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এবং সবাইকে ধন্যবাদ, তাই সুন্দর একটা সংকটময় হিসাব অর্গানাইজ করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপা। আপনি যেটা বলছিলেন যে আমরা যেহেতু এই মুহূর্তে পরিপূর্ণ চিকিৎসার কোনো ব্যবস্থা তেমন একটা নেই, সেক্ষেত্রে 90% হচ্ছে প্রতিরোধ করা। নিশ্চয়ই আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারি এবং যে অনুশাসনগুলো আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেভাবে ফর্মুলেট করে দিয়েছেন, সেগুলো যদি আমরা প্রতিপালন করি, নিশ্চয়ই করে আমরা আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করতে পারবো। আপনি খুব সংক্ষেপে বেশ আশার কথা শুনিয়েছেন। আমাদের মাঝে আছেন, আমি দেখতে পাচ্ছি কামাল ভাই সুদূর সিলেট থেকে। কামাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? অধ্যাপক কামাল উদ্দিন। হ্যাঁ, আমি মুস্তাক হোসেন যাবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি প্রফেসর কাজী মুস্তাক হোসেনের কাছেই যাচ্ছি ওই প্রশ্নটা নিয়েই যে ক্যান্সার রোগীরা আসলে এই মুহূর্তে কিভাবে তাদের চিকিৎসার নিশ্চয়তা পাবে, এবং এই মুহূর্ত তো বটেই, সামনেও যদি কোনো দিক নির্দেশনা থাকে আশা করি তার অভিজ্ঞান থেকে প্রফেসর কাজী মুস্তাক হোসেন সংক্ষেপে তার বক্তব্য উপস্থিত। ধন্যবাদ স্যার। আমরা যে বলছিলাম যে আমরা ওখানে যে পরিবেশটা সৃষ্টি করলাম বা আমাদের গাইডলাইনেও এই কথাগুলোই আমরা বলেছি যে কিভাবে আমরা চিকিৎসাটা দেব। এর মধ্যে যখন সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আসলে রোগীদের আশাটাও কমে গেল। আমাদের এখানে যেখানে 500 থেকে 600 রোগী রেডিয়েশন পায়, 250 রোগী কেমোথেরাপি পায়, সেখানে 100-তে নেমে এলো রেডিয়েশনের সংখ্যার রোগী, যারা শুধুমাত্র ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকেই আসতে পারছিলেন, কিন্তু একটা মেজরিটি অংশ কিন্তু আসতে পারলেন না। তা আমরা তখন একটা টেলিমেডিসিনের মাধ্যমে রোগীরা যার সঙ্গে পার্সোনালি হোক বা ইনস্টিটিউশনাল অনেকে ফোন করার ফলে আমরা একটা টেলিমেডিসিনের ব্যবস্থা করলাম, এবং গাইডলাইন গুলো অনুযায়ী আমরা এই যে রোগীদের যে ক্যাটাগরি করা, যে একটা প্রায়োরিটি ভিত্তিতে রেডিয়েশনের প্ল্যানিংটা, এই পরামর্শগুলো আমরা দেওয়া শুরু করলাম। এবং আমাদের যাদের কেমোথেরাপি চলছিল তাদেরকে আমরা ট্রিটমেন্ট হলিডে কিংবা এই সাইকেলের ডিউরেশনটা একটু বাড়িয়ে দেওয়া, কিংবা ওরাল মেডিকেশনে চলে যাওয়া, 1 সাইকেল 2 সাইকেল। তারপরে যে সমস্ত রোগের ক্ষেত্রে আমাদের জানি আমরা যে অনেকগুলো টার্গেটেড থেরাপি আসছে, সেগুলোতে আমরা চলে গেলাম। এইটা একটা দিক হলো। আর রেডিয়েশনের ব্যাপারেও আমরা যে এই যে একটা পেশেন্টের রেডিয়েশন দিতে 6 সপ্তাহ 7 সপ্তাহ সময় লাগে, এইটা কি করে কমানো যায়। আমাদের যে হাইপোফ্র্যাকশনেশন ফর্মুলা আছে, ইভেন কালকেও একটা পেপার এসেছে শ্রীলঙ্কা থেকে, যে তারা ব্রেস্টের রোগীদের 26 গ্রে রেডিয়েশন দিচ্ছে 5 দিনে। তো যেখানে 5 থেকে 6 সপ্তাহ লাগে, সেখানে যদি 1 সপ্তাহে ট্রিটমেন্ট করে দেওয়া যায়। মূল উদ্দেশ্যটাই হলো যে তার ট্রিটমেন্টও পাওয়া এবং তার এই যে বাসা থেকে হাসপাতাল পর্যন্ত আসা, এই যে হাসপাতালে আসা বিভিন্ন লোকের সঙ্গে তার সংস্পর্শে যাওয়া, তার যে সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, এই ঝুঁকিটা কমানোর জন্যই যে আইসোলেশন কিংবা আমাদের যে লকডাউন, সবগুলোর পলিসির উদ্দেশ্য তো এটাই ছিল যে আমরা যাতে লেস কন্টামিনেশনে যাই। তো সেখানে হাইপোফ্র্যাকশনেশন ফর্মুলার মধ্যে দিয়ে আমরা যেতে পারলাম। এবং রিসেন্টলি কিছুদিন হলো আমরা টেলিমেডিসিনের মাধ্যমে যারা ফলো আপের রোগী, তাদেরকে কিন্তু আমরা মৌখিক পরামর্শ দিয়ে দিচ্ছি। যদি তার এলাকায় থেকে উনি কিছু টেস্ট করে আমাদেরকে জানালেন যে ওনার ব্লাডের রিপোর্ট বা রুটিন ফলো আপের যে একটা চেস্ট এক্সরে, আমরা সেটা টেলিমেডিসিনে দেখে নিলাম যে এটা রিপোর্ট ভালো আছে, তাহলে ওনাকে বলে দিলাম যে আপনারা আগামী 7 দিন 10 দিন বা 3 সপ্তাহের মধ্যে আসার দরকার নাই, আপনি 2 মাস পরে আবার এই পরীক্ষাগুলো করে চলে আসেন। যাদের হরমোন থেরাপি চলতেছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা হরমোন থেরাপি যদি না কোনো প্রোগ্রেসিভ মনে হয়, আমাদের ওষুধ চেঞ্জ করার যদি কোনো প্রয়োজন না মনে করি আমরা, তাহলে আমরা তাদেরকে সেভাবে পরামর্শ দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তবে আমাদের হাসপাতাল, আমি বলবো যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট পুরো সময় খোলা ছিল এবং প্রতিদিন এখন প্রায় এই সপ্তাহে 150 রোগীর মতো রেডিয়েশনের রোগীদের আসা যাওয়া বেড়ে গেছে।
তারপরে অ্যাডমিশনের রোগীদের সংখ্যা বেড়ে গেছে এবং গত 2 মাসের ডাটা অনুযায়ী আমরা প্রায় 60টার মতো 60 সার্জারিও হয়েছে আমাদের হাসপাতালে। আমাদের কিন্তু কখনোই বন্ধ ছিল না বা এখনো বন্ধ নাই। এইভাবে আমরা মানে আপাতত আমাদের কাছে যে রোগীগুলো আসছেন, যারা আসছেন তাদেরকে ম্যানেজমেন্ট দিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ মুশতাক। আমাদের একটা বিষয় একটু মাথায় রাখা দরকার, এবং আমি আজকে এই সভার মাধ্যমে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে আমাদের এইসব চিকিৎসক ভাই বোন যারা এই কোভিডে আক্রান্ত হয়ে সম্মুখে যুদ্ধে থেকে যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কিন্তু পাশাপাশি একজন চিকিৎসক হিসেবে আমাদের যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের একটু ভাবা উচিত কিনা যে কেন আসলে আমাদের চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। এটি যদি চলমান থাকে তাহলে আমরা কি আমাদের এই যোদ্ধাদেরকে সাহসের সাথে কাজ করার জন্য আমরা কি পাবো কিনা। আমি আবারও প্রফেসর মুশতাক আপনার কাছে আমি খুব দুটি কথাই যদি বলেন যে এর থেকে আসলে উত্তরণের পথ কি, কোথাও কি কোনো ভুল হচ্ছে কিনা, নাকি কোনো ব্যবস্থাপনার মধ্যে কোনো ত্রুটি আছে, যদি কাজী মুশতাক হোসেন আপনি বলেন। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। এখানে স্যার আমার কাছে যেটা এখন এই ধরনের অভিজ্ঞতা তো আসলে আমাদের কারো ছিল না। আমরা প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখছি। তো যে তথ্যগুলো বাইরের দেশ থেকে আসছে সেখানে দেখেন স্যার যে ডাক্তাররা বা নার্স যারা সরাসরি রোগীর চিকিৎসায় যাচ্ছেন তাদের আমাদের ডাক্তারদের একটাই মাত্র পিপিই দেওয়া হয়েছে সারাদিন, একটা N95 মাস্ক পরে এবং সেটা লিউকোপ্লাস্ট দিয়ে আটকিয়ে 8 ঘন্টা বা 12 ঘন্টা একজনের পক্ষে কতটা কষ্টকর। আচ্ছা সেটা তো একটা গেল ডাক্তারের কষ্ট, কিন্তু এই যে ডনিং ডফিং, তারপরে হচ্ছে যে ডাক্তাররা এক গেট দিয়ে ঢুকবে আরেক গেট দিয়ে বের হবে, এন্ট্রি এবং এক্সিট, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেইনটেইন হচ্ছে না। ডনিং ডফিং এর ব্যাপারটা যে পিপি কিভাবে পড়বে, সুষ্ঠুভাবে পড়া এবং খোলা। কালকেও একজন অনলাইনে বলছিলেন যে ঢাকা মেডিকেলের ওই ডফিং এর জায়গায় ওই ওপেন মেঝেতেই তারা খুলে ফেলেছে, পিপিটা খুলে রেখে দিচ্ছে। তাহলে তো ওই রুমে যারা যাচ্ছে বা যে নার্স যাচ্ছে জানাতে অজানাতে তারা কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। এই দিকগুলো কিন্তু আমাদের মানে হয়তো পিপি পাচ্ছি আমরা, কিন্তু পিপি ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখানে আমাদের জোর দিতে হবে স্যার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন যে ডনিং ডফিং এর ব্যাপারটার মধ্যেও হয়তো ত্রুটি থাকতে পারে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস একটু যদি বলি যে আপনারা আরো ভালো বলতে পারবেন যে এই পিপি পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আমরা না থাকি, মানব দেহের যে অনেক তো ওইসব বিশেষ করে আমাদের ওয়াশরুমে যাওয়া সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কি আমরা নির্দিষ্ট করে দিয়েছি কিনা যে ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত আমরা থাকতে পারি? কারণ আপনি জানেন যে এই সময় যদি আমি মাস্ক খুলে ফেলি কিংবা আমি যদি আমার পিপি খুলি তাহলে আবার কিন্তু ইয়ে করা খুব মুশকিল। তো এতে কি আপনারা নির্দিষ্ট করে দিতে পারেন যে আসলে 3 ঘন্টা বা 4 ঘন্টার বেশি অবস্থায় কাজ করা উচিত না? আমাদের আমি একটু বলে নিই স্যার যে আমাদের হাসপাতালটা কিন্তু এখনো কোভিড হাসপাতাল না, আমরা ক্যান্সারের রোগীদের ট্রিটমেন্ট করছি। তো কিন্তু আমাদের এখানে অনেক রোগী আসছেন যারা হয়তো অ্যাসিম্পটোমেটিক, কারণ আমাদের হাসপাতালে এ পর্যন্ত 27 জন ডাক্তার এবং স্টাফ, বিভিন্ন নার্স এবং অন্যান্য স্টাফরা মিলে 27 জন কিন্তু আক্রান্ত হয়েছে। আচ্ছা, এই জন্য আমরা পরবর্তীতে যেটা করলাম সেটা হলো যে একটা ইয়েলো জোন বা একটা ওয়ার্ড করলাম যে রোগীটা হয়তো দূর থেকে আসছে তার টেস্ট করে ভর্তি করানো দেরি হবে, সময় সাপেক্ষ ব্যাপার, তাকে আমরা সেই ইয়েলো জোনে ভর্তি রাখতে হচ্ছে। যে আমি বললেই একটা রোগী 7 দিন প্রতিদিন ঢাকার বাইরে থেকে তার পক্ষে আসা সম্ভব না, তা আমরা সেই ওয়ার্ডে ভর্তি রেখে তার টেস্টের জন্য আমরা পাঠাচ্ছি। এবং এই সময়ে আমরা যেটা বললাম যে তাকে পুরোপুরি পজিটিভ ধরে নিয়েই আমাদের ডাক্তাররা যেন অ্যাটেন্ড করে, তারপরে সে যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে সে নর্মাল গ্রিন ওয়ার্ডে চলে গেল, আর যদি সে পজিটিভ রিপোর্ট আসে তাহলে তাকে আমরা পজিটিভ হাসপাতালে পাঠিয়ে দেব। এইটা একটা ব্যাপার ছিল। আর যেটা আরেকটা স্যার কি জানো, ওই যে সময় আমি কতক্ষণ পর্যন্ত সময়
বা হ্যাঁ, ডিউটিতে রাখবো মানে এই কি যে অবস্থা? পিপিই পরে থাকা, এখানে আমি আমাদের যে সমস্ত ছেলেপেলে আমাদের ঢাকা মেডিকেলের রেডিওথেরাপি বিভাগের যে জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু এখন কোভিড ইউনিটে ডিউটি করছে। চলে গেছে। তো তাদেরকে কাছ থেকে আমি যেটা শুনেছি, তাদেরকে ডায়াপার পরে যেতে বলা হয়েছে। রাইট, রাইট। তাদেরকে ডায়াপার, অ্যাডাল্ট ডায়াপার পরে যেতে হয়েছে, যে মাঝখানে তার ওয়াশরুমে যাওয়ারও কোনো সুযোগ নাই। এটি কিভাবে হতে পারে? একজন ডাক্তার 8 ঘন্টা বা যার নাইট ডিউটি, সে 12 ঘন্টা ডিউটি করবে, সে একটা পিপিই পরেই ডিউটি করবে? জি মোশতাক, এই যে এই কথাটাই যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি কিন্তু আছে, যারা বিশেষ করে আমাদের সাংবাদিক মহল কিন্তু আমাদের অনেক সহযোগিতা করেন, অনেক পজিটিভ নিউজ দেন, কিন্তু এই যে টেকনিক্যাল ইস্যুগুলো কখনো কখনো তারা না জানার কারণে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদেরকে কিন্তু জনগণের মুখোমুখি করে দিচ্ছেন। আমার মনে হয় আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি এই জিনিসগুলো তাদের কাছে ক্লিয়ার করে দিই, তাহলে কিন্তু তথ্যগুলো ঠিক মতো, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই আছেন ইউএসএ থেকে, উনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই তথ্যগুলো যদি আমরা খুব পারফেক্টলি যদি দিতে পারি তাহলে ভুল বোঝাবুঝি হবে না। আমি আরেকটা বিষয়ের দিকে যেতে চাচ্ছি। এই কোভিড ক্রাইসিসের সময় আমাদের ফ্রন্টলাইন যোদ্ধা, চিকিৎসক থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে যারা আছেন, রাজনৈতিক নেতা কর্মী, প্রত্যেকেই কিন্তু ব্যবস্থাপনার মধ্যে একটা চাপের মধ্যে পড়ে যাচ্ছেন। এই চাপটি হচ্ছে মানসিক চাপ। আর সর্বসাধারণ যাদেরকে আইসোলেট করে ঘরের মধ্যে থাকতে হচ্ছে, কিংবা নিয়ন্ত্রিত জীবনের মধ্যে থাকতে হচ্ছে, কিংবা একটা আশঙ্কার মধ্যে যে মৃত্যু আসছে বুঝি এরকম একটা অবস্থা, বা কখন আমাদের এই ক্রাইসিস চলে যাবে, এক ধরনের মানসিক পীড়নের মধ্যে কিন্তু আছি। এবং এই থেকে কোন রকম চাপ সহ্য করা কিংবা চাপ থেকে বেরিয়ে আসার জন্য কোনো নির্দেশনা বা কোনো উপদেশ দেবেন কিনা, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার। আমি খুব অল্প কথায় আমি আমার হাইসারের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে একটা সর্বগ্রাসী মানসিক চাপের মধ্যে আছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা স্যার? শ্রদ্ধেয় স্যার, খুব অল্প করতে স্যার। ধন্যবাদ। কারণ এটার ব্যাপারে আমাদেরকে একটা চিন্তা করতে, আমি যেটা প্রথমে বলছি, এটা আল্লাহর দেওয়া একটা আযাব। এখানে সূরা আল ইমরানে 145 নম্বর আয়াতে আছে, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মরার চিন্তা আমাদেরকে শেষ, মরাটা হলো আল্লাহর হাতে। আল্লাহ যখন কখন নেবেন না নেবেন তার ইচ্ছা, তার চিন্তা। আমাদেরকে যেটা ভুলে যেতে হবে, আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো যে কদিন আমরা মরি নেই, এই কদিন আমরা কিভাবে চলবো সেইটা আর কি। সঠিক পথে চলতে হবে, যেটা বললাম আগে। পরিষ্কার পরিচ্ছন্নতা হইল মেন জিনিস। পরিমাণে ইমানের অঙ্গ একটা বলা হয়, এবং প্রত্যেকটা ধর্মে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্ন দেহ মনের পরিচ্ছন্নতা, পবিত্রতা বজায় রাখতে পারলে আমাদের অসুখ বিসুখ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। আশা করি কোভিডের ব্যাপারে একই ব্যাপার হবে। তাদেরকে শুধু বলা হচ্ছে শুধু হাত ধো, সাবান দিয়ে হাত ধো, মুখে হাত দিবা। এটা একটা হাস্যকর ব্যাপার লাগে আমার কাছে। মুখে হাত দিতে হবে, কেমন কাছে তারা যদি শুধু হাতই দেবো তাহলে তো হবে। সেই কারণে বললাম যে আমাদের ওজন পদ্ধতিগুলি ছিল, এটা আমার প্রত্যেক ধর্মের ভাই বোন ইউজ করতে পারে। গলাটা, নাকটা পরিষ্কার রাখা, ভালো গরম পানি দিয়ে গোসল করা, এই জিনিসগুলো করতে পারলে আমার মনে হয় আমরা করতে পারবো। মারা যাচ্ছে যারা 5% মতো বোঝা যায়, খুব খারাপ ধরনের। বিশেষ করে রেসপিরেটরি ডিস্ট্রেস যখন হয়, প্রথম দিকে তো অল্প অল্প হয়, সেই সময় যদি ভালো মতো ইনহেলেশনটা করা যায় তাহলে কিন্তু অনেকখানি হয়তো জানো আমাদের ডক্টর ভাস্কর চক্রবর্তী, তার হয়েছিল। আর যখন ওই শ্বাসের কনসেন্ট্রেশন করতে আসে তখন বললাম তুমি তাড়াতাড়ি করে এই ইনহেলেশন করা শুরু করো। সেটা তো ইনহেলেশন করতে করতে আরাম লাগছে। ওই যখন কনসেন্ট্রেশন কমে সেই সময় আমরা যদি ইনহেলেশনটা রেগুলার করতে পারি তাহলে ইনশাআল্লাহ হয়তো আর পারবে না। ধন্যবাদ স্যার। এক মিনিট একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা মুস্তাক, যে আমরা গ্লাভস পরছি, আমরা মাস্ক পরছি, নাক এবং মুখ ঢাকছি, কিন্তু জীবাণু কিন্তু চোখ দিয়েও ঢোকে।
পোর্ট অফ এন্ট্রি কিন্তু 3টা। তো এখানে চোখ কিন্তু চশমা যারা আমরা ইউজ করছি তাদের একটা মিনিমাম একটা প্রোটেকশন হলেও ওভারঅল প্রোটেকশন কিন্তু হচ্ছে না। রাইট। আর যার জন্য ফেস শিল্ডটা মোর ইম্পর্টেন্ট আমার মনে হয়। এটা একটা। আর একটা স্যার মাস্ক গ্লাভস পরে আমি হয়তো ভাবছি যে আমি গ্লাভস পরেছি, আমি কন্টামিনেশন হবে না, ভাইরাস আমার হাতে থাকলো, কিন্তু এই গ্লাভসটাই তো আমার জামা কাপড় চশমা যখন আমি ধরছি এটা কিন্তু আরো বেশি মনে হয় ক্ষতিকারক। এটা একটা বিবেচনা বিষয়। তার থেকে হাত ধোয়া বা স্যানিটাইজার ইউজ করাটা বোধহয় বেশি স্বাস্থ্যসম্মত হবে। এই দুটো বলতে চেয়েছিলাম স্যার। না, থ্যাংক ইউ প্রফেসর মুস্তাক, Thank you, sir. যথার্থই বলেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সম্মানিত মহাসচিব ডক্টর এস এম আব্দুর রহমান। আমি জনাব রহমানের কাছে একটু জানতে চাচ্ছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন এই কোভিড ক্রাইসিসে তাদের ভূমিকা পালন করছে, কখনো কখনো সেই ভূমিকা রাষ্ট্রের সাথে যুক্ত হচ্ছে, কখনো কখনো ইন্ডিভিজুয়ালি আমরা সেই কাজগুলো করছি। আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে আমরা যে অবস্থানে আছি তার থেকে একটু সামনে যে সমস্যাগুলো বা সমস্যার সময়ের মধ্যে আমরা পড়বো, সেক্ষেত্রে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির কোনো পরিকল্পনা আছে কিনা যে এই কোভিড ক্রাইসিসে কোনো আরেকটু কাজকে বেগবান করা? যদি 2-1 মিনিট আমাদেরকে একটু আলোকপাত করতেন জনাব এস এম আব্দুর রহমান। আপনার এই মাইক্রোফোনটা একটু আনমিউট করে দেন। জি জি হ্যাঁ, নিচের দিকে বামে নিচের দিকে দেখো, সেটা মিউট আছে, এটা মিউট হলে আনমিউট করো, ক্লিক করো। শোনা যাচ্ছে? রহমান ভাই শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে না। রহমান, তোমার এটা মিউট আনমিউট করো। আনমিউট করতে হবে। আনমিউট করে দেন। আনমিউট লেখা আছে, এটা আনমিউট করে দেন। আসলাম ফোনে বলে দেন আসলাম। আচ্ছা, আমরা আসলাম ফোনে রাজু আসো নাকি? রাজু আসো কেন? ফোনে বলে দেন। রাজুকে দেখা দাও। রাজু বলে দাও। আমরা আরেকটা ইয়েতে যাচ্ছি। আচ্ছা সিরাজ ভাই, আমি এই প্রশ্নের উত্তরটা আমি আমাদের সভাপতি প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ পাখির কাছ থেকে জানতে চাচ্ছি। টাইম কতটুকু আছে মুস্তাক? 5 মিনিট 45 সেকেন্ড। হ্যাঁ স্যার, 2 মিনিটে শেষ করেন। প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ পাখি, আপনাদের কোনো কর্মসূচি যদি 2 মিনিটে বলেন, একদম 2 মিনিট। শুরুতে আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি শুরুতেই এই বলাই এই মহা দুর্যোগে অনেক সতর্কতার সাথে চলে আসছে। এখন আমরা বেশি ইনভেস্ট দিচ্ছি, যেটা আমরা আমাদের কথাই আছে যে আমরা ডিস্টেন্স মেনটেন করবো, 3 ফিট কিংবা 6 ফিট বলা বিদেশে। আমরা এটি করতে যে এখন সারা পৃথিবীতে লাইভ জুম কিংবা লাইভ ফেসবুকে চার্চা হয়েছে। আমরা দেখছি অলরেডি আমরা 3টা ফেসবুকে লাইভ জুম করেছি, আজকে 4র্থতম। এবং আমরা এটা এরপরে আসবে সাবজেক্ট ওয়াইজ করোনার সাথে রিলেশন, ক্যান্সারের বিভিন্ন সাবজেক্ট, যেমন ব্রেস্ট ক্যান্সার, বিভিন্ন এই ধরনের থাকবে সাজেশনমূলক, সতর্কমূলক। তারপরে আসবে কমিউনিটি, যেমন আমাদের ফ্যামিলি মেডিসিন, আমাদের তরফে কানু আছে। এরকম বিভিন্ন নিয়ে আমরা প্রায় প্রতি সপ্তাহে আমরা যাচ্ছি। আমাদের মাঝে যে ইউএসএ থেকে নিউ ইয়র্কে আমাদের সাকাত ভাই আছে, উনিও এই এখন কিন্তু ওনার ওখানে রাত 2টা বাজে, উনি আমাদের সাথে সংযুক্ত আছেন, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। তা আমরা এই জুম যেটা বলে ভিডিও কনফারেন্স বলি, যেটা জুম লাইভ বলি, এটার সাথে সাথে আমাদের সশরীরে আমাদের পেশেন্ট যেটা আমাদের গাইডলাইন মেনটেন করে বাংলাদেশ এবং আমরাও বাংলাদেশ ক্যান্সার সোসাইটিও কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি, একটা গাইডলাইন ওইভাবে কিভাবে করা যায় সবকিছু সমন্বয় রেখে, এটা আমরা হাতে নিয়েছি। এবং রুগীদের ইনভাইটেশন থাকবে। আমরা যারা গরিব রুগী, আমি দেখেছি ক্যান্সার সোসাইটি আমাদের এই লকডাউনের সময় জন্য একটা রুগী ক্যান্সার ট্রিটমেন্ট পেত কেমোথেরাপি আইসিআর আন্ডারে, কিন্তু 3 মাস কেমোথেরাপি না নিতে সে ঠিক ছিল। নেওয়ার পরে দেখলাম যে সে আসছে পুরো বিস্ফোরা নিয়ে। এই যে কেসগুলো, তাই না, এটা আসলে এই ধরনের ইমার্জেন্সি যে আমাদের গোলাম মুস্তাক শুরু মিলে বলতে যে আমরা এখানে ইমার্জেন্সি কোনটা, এটা
যাচাই করবো কোনটা লেট আসলে হবে, আর 2 সপ্তাহ 1 মাস পরে আসলে হবে। এইভাবে আমরা এখানে বিবেচনা করে আমাদের স্কুল অব্যাহত রাখতে চাই। এবং এবং এই করোনার তো কোনো ঠিক নাই। যেমন গত কয়েকদিন আগে আমাদের বললো গ্যাব্রিয়েল মহাসচিব WHO, উনি বললেন যে কয়েক যুগ থাকবে। তাই কয়েক যুগ থাকলে জীবনকে তো স্তব্ধ করা যাবে, মানে এই স্তব্ধ যাতে না হয় সেই প্রচেষ্টার সাথে আমরা আমাদের চিকিৎসা অব্যাহত রাখবো। অনেক ধন্যবাদ স্যার। আপনি যেটা বলছেন যে আমরা যদি মোদ্দা কথা হচ্ছে যে এই ক্রাইসিসের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে আমাদের সমস্ত কর্মসূচি পরিচালনা করতে হবে। অত্যন্ত ধন্যবাদ। আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি, তবে দু একটা কথা একটু বলা বোধহয় ভালো। সেটি হচ্ছে আমরা আমাদের জাতীয় পর্যায়ে আমরা দেখেছি যে আমাদের চিকিৎসক সমাজ, বিশেষ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছেন। আমরা মনে হয় বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে এবং অন্যান্য সংগঠনের স্যার আমি একটু বলি, রমন ভাই আসছেন। হ্যাঁ, যারা মারা গেছে রমন ভাই 1 মিনিটে বলেন, 1 মিনিট। আচ্ছা, আমি প্রথমে উইথ ডিউ রেসপেক্ট টু হাই স্যার বলতেছি, স্যার যেটা বলছেন এটা খুবই সত্যি কথা। 100 বছর পর পর আল্লাহর তরফ থেকে এরকম গজব আসে, আমরা অত্যন্ত খারাপ হয়ে গেছি। যাই হোক, এটা মানে আর বেশি বাড়াচ্ছি না। সমন্বয়হীনতা, উদাসীনতা বিভিন্ন রিমোট ভিলেজ এরিয়াতে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ফ্রন্টলাইন ফাইটার, বিশিষ্ট চিকিৎসাবিদ আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন, যার ফলে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। ভবিষ্যতে চিকিৎসকদের অভাবে জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। মন্ত্রণালয় থেকে মিথ্যা আশ্বাসে অর্থাৎ মিথ্যা প্রস্তুতির অপপ্রচার মাননীয় প্রধানমন্ত্রী ও জনগণকে বিভ্রান্ত করেছে, ফলে যা হবার তাই হয়েছে, অর্থাৎ কোনো প্রতিরোধ নাই। করোনা গ্রামে রমন ভাই ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টার উপরে আলোচনা করছেন, না শুনেন, আমাদের শেষ করতে হবে, পরে আবার আপনার আমরা যেহেতু মোস্তাক বললাম সরবরাহ এখনো 25% স্বাস্থ্যসেবকরা পায়নি। তারপরে টেস্টিং, তারপরে আরেকটা জিনিস হলো পকেট লকডাউন, এটা সমস্যার সমাধান করে নাই। আরেকটা ব্যাপার যে সমস্ত হাসপাতালে করোনা ভর্তি করে এখন নন কমিউনিকেবল ডিজিজ, সময় নাই তো, হাতে সময় নেই। হ্যাঁ, রমন ভাই অনেক ধন্যবাদ। আপনি যে জিনিসটি তুলে নিয়ে এসেছেন তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চিকিৎসক সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি থাকবে, আমরা হয়তো আস্তে আস্তে দাবিগুলো করব যে সরকারের কাছ থেকে প্রতিশ্রুত প্রণোদনা যেন ঠিক মতো তারা পায়, এবং বিশেষ করে আমি মনে করি আমাদের এই যারা শহীদ হয়েছেন কাজ করতে যে কোভিড যোদ্ধা হিসেবে রাষ্ট্রপতি পদক যেন তাদেরকে দেওয়া হয়, এই দাবিগুলো আমরা তুলবো। নিজেদের পক্ষে যারা এই করোনা ক্রাইসিসের সময় সামনে থেকে যুদ্ধ করছেন তাদের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা নিয়ে যেন তাদের প্রমোশনের জন্য বিবেচনা করা হয়। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে সামনে যখন আমাদের আরো আলোচনা হবে সেই আলোচনায় আমরা নিয়ে আসবো। এবং অবশ্যই আমরা দেখছি